লেখিকা সুপ্তা ঢোর, চিত্রকর। রোজের সকালে খবরের কাগজটা এলে আজকাল আর কেউ ঝগড়াঝাটি করে না। যে যার সময় মতো কাগজটা পড়ে বাইরের চেয়ারে রেখে দেয়। এ বাড়ির কর্তা সন্ধ্যের সময় অফিস থেকে ফিরে কাগজটা হাতে নিয়ে সময় কাটাবেন বলে। চার ভাই বোন হঠাৎ করেই যেন বয়সের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। আর এই গল্পের নায়িকা বাড়ির বড় মেয়ে তোরা বাবাকে নিশ্চিন্ত করে অভিভাবকত্বের দায়িত্ব নিতে চাইলেও নিজের অপারগতায় আরও পরিণত হয়ে গেছে। বাড়ির কর্তা সুরঞ্জন গুহ সামনের মাসে 60-এর কোটা পার করে অফিস থেকে রিটায়ারমেন্ট নিয়ে সিনিয়র সিটিজেনের তালিকায় নাম লেখাবেন। ভবিষ্যতের দুশ্চিন্তায় সুরঞ্জন বাবুর স্ত্রী নীলিমা দেবীর হাঁসফাঁস লাগে সবসময়। কাকেই বা বলবেন, তোরাটাও খুব চেষ্টা করছে নিজের মতো করে কিছু টিউশন পড়িয়ে আর মাধ্যমিকের পর শেখা সেলাইয়ের কাজ করে কিছুটা সুরাহা করার। এ গল্প প্রতিটি মধ্যবিত্ত ফ্যামিলির। তবু তোরার মতো মেয়েরা একটু আলাদাভাবে ভেবে সমস্ত প্রতিকূলতা কাটানোর স্বপ্ন দেখে বাস্তবকে মেলাতে চেষ্টা করে স্বপ্নের সাথে। এ তো নিত্যদিন বয়ে চলা একই ঘটনার রোজনামচা। তবু যে দিনের কথা বলছি, সেদিন তোরার ভাই বোনেরা স্কুল চলে যাওয়ার পর হাতের সেলাইগুলো শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর কাগজটা হাতে নিয়ে প্রতিদিনের মতো চাকরির বিজ্ঞাপনের পাতায় চোখ বোলাতে বোলাতে হঠাৎই চোখ আটকে গেল একটা খবরের। চিত্রশিল্পের জন্য মডেল প্রয়োজন। চাকরি চেষ্টা করতে করতে তোরা এটা বুঝে গেছে রেফারেন্স বা পয়সা এ দুটো না থাকলে চাকরি পাওয়া অসম্ভব। তাই মডেল হওয়ার বিজ্ঞাপন দেখে এক অজানা আশায় চোখ দুটো চিকচিক করে উঠলেও এ ব্যাপারে কাউকে কিছু বলল না ও। আসলে ওদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মডেল হবে, তা সে নিত্য নতুন চোখ ধাঁধানো সাজ পোশাকে স্টেজ পারফরমেন্স করেই হোক বা আর্টের জন্যই হোক, এটা কেউই মেনে নেবে না। ওর এতদিনের সংস্কারে বড় হয়ে ওঠা মনটাও একটু কিন্তু কিন্তু করছিল। তবে সংসারটা সামলাতে আর কোনো উপায় চোখে পড়ছিল না তোরার। অবশ্য চাকরিটা না পাওয়া অবধি এসব নিয়ে ভাবনাকে বেশি দূর এগোতে না দিয়ে কাগজটা হাতে নিয়ে দরজার পেছনে ঝোলানো দীর্ঘ ব্যবহারে রং চটে যাওয়া ব্যাগে কাগজটা মুড়ে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রওনা হলো নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা মিলিয়ে বড় বাড়িটার সামনে দিয়ে বেল বাজাতেই একজন বয়স্ক মানুষ দরজা খুলে দরজার ওপার থেকে জানতে চাইল কাকে চাই। এটা কি আর্টিস্ট তথাগত দেবের বাড়ি? হ্যাঁ, কিন্তু তেনাকে কিসের প্রয়োজন? উনি এখন ছবি আঁকছেন। আপনি বসুন, ওনাকে খবর দিচ্ছি। এত বড় ড্রয়িং রুমের সুদৃশ্য সোফায় বড় বেমানান লাগছিল নিজেকে তোরার। একটু জড়সড় হয়ে সোফার এক কোণে মুখ নামিয়ে বসে রইল। কি চাই তোমার? মুখ তুলেও কিছু বলার আগে উনি বললেন, বাহ, দারুণ, কোনো কথাই হবে না? এতদিন ধরে আমি তো এটাই খুঁজছি। তোরা ভয়ে আমতা আমতা করে বলল, কিন্তু আমি তো বড্ড বাজে কথা বলো, এসো আমার সাথে। ভয়ে ভয়ে ওনাকে অনুসরণ করে একটা বিশাল হলঘরে পৌঁছে দেখলো চারিদিকে বিভিন্ন ছবি। প্রকৃতি আর নারী প্রায় প্রত্যেক ছবিতে মিলে মিশে গেছে। অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওইখানে বসো, আর চুপ করে বসবে, নড়বে না একটুও। ভয়ে ভয়ে ওনার দেখানো চেয়ারে বসতেই তোরার ব্যাগ সরিয়ে রেখে বুকের ওড়নাটা এক সুন্দর ভঙ্গিমায় ওর হাতে ধরিয়ে ক্যানভাসে আঁচড় কাটতে শুরু করলেন তথাগত। বাধ্য মেয়ের মতো একটুও না নড়ে প্রায় 3 ঘন্টা পোজ দেওয়ার পর উনি বলে উঠলেন, ওকে ডান, তুমি নর্মাল হয়ে বসো। এরপর ছবিটা দেখে বলে উঠলেন, জাস্ট ওয়ান্ডারফুল। এসো দেখো তোমার তুমিকে কেমন দেখাচ্ছে। ধীর পায়ে ক্যানভাসের সামনে এসে তোরা যা দেখল তাতে নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ওর। কি দেখছো? তুমি এর থেকেও সুন্দর। ঈশ্বর তোমাকে আপন মনের কল্পনায় নিজের হাতে অতি যত্নে সৃষ্টি করেছেন। তোমার মতো মডেল পেলে আমার রং তুলি ধন্য হয়ে যাবে। আমার সাধন পথে সাফল্য আসবেই। তোরা কি বলবে ভেবে না পেয়ে চুপ করে দাঁড়িয়ে ভাবলো, আমি তো মডেল হতেই এসেছি, বলবো সে কথা। একটু চুপ থেকে দ্বিধান্বিতভাবে তোরা বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলো, তুমি তো কিছু বলতেই এসেছিলে, প্লিজ বলো। আমি আজ ভীষণ স্যাটিসফাইড ছবি এঁকে। বলো কি বলবে। আপনার মডেলের বিজ্ঞাপন দেখে এসেছি এখানে। এখন যদি আমাকে এই কাজটা দেন তাহলে আমার খুব উপকার হয়।
তথাগত ঘর কাঁপিয়ে হেসে বলল, ও বাবা, তাহলে তো হয়েই গেল, তুমি ইন্টারভিউ পাশ করে গেছো। তাহলে আমি যেদিন বলবো সেদিন এসো, আর প্রতি সিটিংয়ের জন্য 5,000 টাকা। কি খুশি তো? রোজ আসতে হবে না আমাকে? রোজ রোজ? উফ, ঠিক আছে, তাই এসো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে মাসে মাইনে নিতে হবে। মান্থলি 10,000 টাকা। কি ঠিক আছে তো? হ্যাঁ স্যার, খুব উপকার হলো আমার। ওনার দেওয়া পারিশ্রমিকে তোরার কি উপকার হলো সেটা জানার বিন্দুমাত্র কৌতূহল না দেখিয়ে পেশাদারি ভঙ্গিমায় বললেন, শোনো, কিছু কথা তোমার সাথে শুরুতেই বলে নেওয়া ভালো। কি কথা স্যার? দেখো, এখানে কাজ করে কিন্তু অন্য কোথাও যেতে পারবে না। আর একটা কথা, আমি যেমন চাইবো তেমনভাবেই পোজ দিতে হবে। কথার অন্যথা কাজের ব্যাপারে পছন্দ করি না আমি। না না স্যার, আপনি যা বলবেন তাই হবে। নতুন চাকরিতে জয়েন করে বেশ আনন্দের সাথে বাড়ির পথ ধরলেও একটা ব্যাপারে বেশ দ্বিধাগ্রস্ত ছিল তোরা। বাড়িতে কোন চাকরির কথা বলবে ও? বাড়িতে ঢোকার আগে চওড়া গলিটার মুখের বড় 3তলা বাড়ির বারান্দায় রোজকার মতোই আজও দাঁড়িয়েছিল ছেলেটা। রোজ দুবেলা বাড়ি থেকে বেরোনোর সময় চোখাচোখি হয় ওর সাথে। আর এটাই তোরা নিস্তরঙ্গ জীবনে একটুখানি ঢেউয়ের আনাগোনার সরু একফালি পথ। আজ ছেলেটাকে দেখে আরো মনটা ভালো হয়ে গেল তোরার। আর এক ঝলক কৃপা দৃষ্টিতে ওকে ধন্য করে তাড়াতাড়ি বাড়ির দিকে এগোলো। মা, মা, কিরে, কোথায় গেছিলি? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো যে, কোনো হুঁশ নেই তোর? রাস্তাঘাটে কত বিপদ আপদ ওত পেতে থাকে তা জানিস না? এই শেষ দুপুরে আমার কিছু হবে না মা, ভেতরে চলো, খুব খিদে পেয়েছে তো। কোথায় গিয়েছিলি বলবি না আমাকে? একটা দরকারে গেছিলাম, বাবা এলে একবারেই বলবো। অনেকটা পথ হেঁটেছি, খুব টায়ার্ড লাগছে, একটু বিশ্রাম নিয়ে সেলাইগুলো আজ রাতের মধ্যে শেষ করে ফেলতে হবে জানো। ক্লান্ত তোরার মুখের দিকে তাকিয়ে আর কিছু জিজ্ঞেস করতে মন চাইল না নীলিমা দেবীর। তবে এটুকু জানেন, মেয়ে কোনো কথা লুকোবে না বাবা মায়ের কাছ থেকে। শেষ দুপুরে খাওয়া দাওয়ার পর মিনিট 10 বিছানায় একবার শরীরটা এলিয়ে দিতেই আজ পাওয়া টাকাটার কথা মনে পড়ে গেল তোরার। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে একবার বাইরেটা দেখে নিয়ে ব্যাগ থেকে টাকার গোছাটা বের করে টাকাগুলোর গায়ে পরম যত্নে হাত বুলিয়ে গন্ধ শুকে আর বুকের কাছে চেপে এক অদ্ভুত স্পর্শসুখ অনুভব করছিল ও। কতক্ষণ এভাবে ছিল খেয়াল ছিল না ওর। বেশ কিছুক্ষণ পর বাইরে একটা বাইক পাড়া কাঁপিয়ে মালিকের অস্তিত্ব জানিয়ে যাওয়ার সময় ওরও চমকটা ভেঙে দিয়ে গেল। টাকাটা যথাস্থানে রেখে সেলাইগুলো নিয়ে বসলো তোরা। বাইরে স্কুল ফেরত 3 ভাই বোন কিংসুক, ছন্দা আর পলাশের গলার আওয়াজ পেলেও সেলাই মেশিনের আওয়াজে ওদের কথা কানে আসছিল না বলে আর মন দেয়নি ওদিকে। হাতের কাজগুলো সারতে সারতে কখন যে সন্ধে নেমে এসেছে খেয়াল করেনি তোরা। খেয়াল হলো যখন মা ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজাচ্ছে। বাইরে দরজায় বাবার গলার আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে তোরা বলল, বাবা, তোমাদের সাথে একটা কথা ছিল, তাড়াতাড়ি ঘরে এসো। কি হয়েছে রে দিদি, সবাইকে ডাকলি যে? বল না দিদি, তাড়াতাড়ি বল, আর দেরি সইছে না রে। কিংসুকের কথাই সবাই একমত হলেও সুরঞ্জন বাবু আর নীলিমা দেবীর মুখ থেকে দুশ্চিন্তার ছাপটা কিছুতেই যাচ্ছিল না। বাবা, আমি একটা চাকরি পেয়েছি, মাইনে 10,000 টাকা, আর এটা রাখো বাবা, অ্যাডভান্স মাইনের টাকা। তোরার কথা শেষ হতে 3 ভাই বোন হাততালি দিয়ে আনন্দে চিৎকার করে উঠতেই সুরঞ্জন বাবু ওদের থামিয়ে দিয়ে বললেন, কিসের চাকরি তোরা, কোন অফিস? বাবা, কোনো অফিস নয়, বিখ্যাত আর্টিস্ট তথাগত দেবের অ্যাসিস্ট্যান্টের চাকরি। কিন্তু মা, এরকম একটা চাকরি কি তোর পোষাবে? ওনারা বড় মানুষ, পারবি তো? বাবা, এখন যা অবস্থা তাতে এটাও অনেকটা। তুমি না করো না বাবা, প্লিজ। কটা টিউশন আর সেলাইয়ে কি হয় বলো তো? সুরঞ্জন বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভালো হয় তাই কর মা। আমি তোদের অপদার্থ বাবা, কিছুই করতে পারলাম না তোদের জন্য। বলতে বলতে চোখের কোলে আসা জলটা মুছে মেয়ের মাথায় আশীর্বাদের হাত বুলিয়ে বেরিয়ে গেলেন। আর নীলিমা দেবী টাকাটা ঠাকুরের চরণে ছুঁয়ে কিংসুককে মিষ্টি আনতে পাঠালেন। পরদিন সকাল 10টা বাজতে তোরা যখন বাড়ি থেকে বেরোলো, তখন প্রতিদিনের মতোই 3তলার বারান্দায় দাঁড়িয়েছিল ছেলেটা। রোজ দেখলেও ওর চোখের প্রত্যেকটা ভাষার আকুতি বুঝলেও নামটা জানা হয়নি কখনো। আসলে তোরা জানে, ওই বড় বাড়ি ছেলেটার সাথে ওদের কোনোদিনই মিলবে না। তাই ওই 2 বেলা দেখা আর চোখের দৃষ্টি মেলানো ছাড়া এক পাও এগোয়নিও।
অবশ্য ছেলেটাও শুধু দেখেই শান্তি পেত বোধহয়। যাই হোক, আজ নতুন চাকরিতে যাচ্ছে, তাই সেটা জানাতে না পারলেও বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। ওর তাকানো দেখে তোরা ভাবল ও কি কিছু আন্দাজ করতে পেরেছে। যাকগে, এখানে বেশিক্ষণ দাঁড়ালে ওদিকে আবার দেরি হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সামনে বাস স্টপের দিকে পা বাড়ালো ও। প্রায় 10:30 নাগাদ মাধবীলতা নামের বাড়িটায় পৌঁছে বেল বাজাতে আজও বৃদ্ধ মানুষটির দরজা খুলে বলল, দাদা, তোমার জন্য আকার ঘরে অপেক্ষা করছে। ও মাথা নাড়িয়ে ভিতরের ঘরে ঢুকলে ওকে দেখে তথাগত বলে উঠল, যাক, তুমি এসেছো তাহলে। এ কথা কেন বলছেন স্যার? আসলে স্বেচ্ছায় শিল্পের কারণে অনেকেই মডেল হতে চায় না। সেখানে তোমার মতো সুন্দরী নিজে থেকে এগিয়ে এসেছো, এটা অবাক হওয়ার কারণ তো বটেই। আসলে আমার এটাই নিয়তি স্যার। মাঝারি শিক্ষাকে কাজে লাগিয়ে কোনো চাকরি জোগাড় করতে পারবো না, এটা বুঝতে পেরেছি। তাই ঈশ্বরের দেওয়া সৌন্দর্যকে কাজে লাগিয়ে না হয় নিজের পায়ে দাঁড়াতে পারলাম, এটাই শান্তি স্যার। ঠিক আছে, এসব নিয়ে ভেবো না। এই নাও, এই ড্রেসটা ধরো, চেঞ্জ করে নাও। আজ এটা পরে পোজ দেবে আমার ক্যানভাসের জন্য। এরপর থেকে নতুন নতুন পোশাকে নতুন নতুন রূপে তোরা ধরা দিচ্ছিল শিল্পীর সামনে, আর বিমুগ্ধ তথাগত ক্যানভাসে একের পর এক তুলির আঁচড়ে নতুন সৃষ্টির আনন্দ উপভোগ করছিলেন। শিল্পীর তুলিতে তোরার সৌন্দর্য নতুন নতুন রূপে ধরা দিচ্ছিল। এই নতুন চাকরিতে তোরা বেশ খুশি, আর ওর কাজের প্রতি ডেডিকেশন দেখে তথাগত মাঝে মাঝে ওকে পুরস্কৃত করতে দ্বিধা করেন না। তবে তোরা একটা ব্যাপারে বেশ খুশি, মানুষটা কাজের বাইরে আর কিচ্ছু বোঝে না। না হলে একলা ঘরে অল্প বয়সী তোরাকে পেয়ে মালিকানার হিসেব বুঝে নিতে দ্বিধা করতেন না উনি। কিন্তু না, কাজের বাইরে একটা কথাও বলেন না কখনো। বেশ কয়েক মাস হয়ে গেলে ওনার পরিবার সম্পর্কে কিছুই জানে না ও। আর তোরার ব্যাপারেও বাড়তি উৎসাহ দেখায়নি তথাগত। ওনার কাজ শেষ হয়ে গেলে তোরা নিজেই সব কিছু গুছিয়ে রাখে। মুখে কিছু না বললেও এতে যে উনি সন্তুষ্ট সেটা বোঝে তোরা। এই তো কদিন আগেই বলেছিলেন, তুমি আমার অভ্যেসগুলো বদলে দিচ্ছ তোরা। এই যে গুছিয়ে বসার অভ্যেস কোনো কালেই ছিল না আমার। আমার মতো অগোছালোকে কিছুটা হলেও নিতাইদার মনের মতো করতে পেরেছো। নিজের কথায় তোরাকে লজ্জা পেতে দেখে ঘর কাঁপিয়ে গমগমে গলায় হেসে উঠেছিল ওর স্যার। ওদিকে তোরার এই চাকরিতে ওর বাবা মা প্রথমে খুশি না হলেও সংসারে কিছুটা স্বাচ্ছন্দ্য আসায় এখন আর এটা নিয়ে মন খারাপ করেন না ওনারা। আর বড় বাড়ির ওই ছেলেটা, যার নাম এখনো অবধি জানে না তোরা, নিয়ম করে দাঁড়িয়ে থাকে ওর জন্য। আগের মতো অতটা না হলেও ছেলেটাকে না দেখলে ভালো লাগে না ওর। চাকরি পাওয়ার পর এখন নিজেকে আরো সুন্দর করে রাখায় রাস্তাঘাটে অনেক চোখ ছুঁয়ে গেলেও ওই বড় বাড়ির ছেলেটার দৃষ্টি বড় অদ্ভুত। কি আছে ওই দৃষ্টিতে নিজেও জানে না তোরা। আজকাল ছেলেটার চোখে চোখ পড়লে তাকাতে গেলেই বুকটা কেঁপে ওঠে। নামিয়ে নেয় চোখটাও, বড় ভয় করে এক অজানা ভবিষ্যতের। তবে বারান্দায় দাঁড়িয়ে ও কিন্তু পলকহীন চোখে তাকিয়ে থাকে তোরার দিকে, যতক্ষণ তোরার ছায়া ঘেরা অবছায়াটা অদৃশ্য হতে হতে মিলিয়ে না যায়। এভাবেই দিনগুলো বেশ কাটছিল তোরার। হঠাৎ একদিন মাধবীলতায় পৌঁছতেই তথাগত বলল, ও এসে গেছো, তাড়াতাড়ি চলো, অনেকটা কাজ বাকি আছে। ওরা নির্দিষ্ট ঘরে পৌঁছতেই আজ উনি নিজের হাতে তোরাকে ছবির প্রয়োজনে যখন সুতোহীন শরীরে এক অনন্য ভঙ্গিমায় দাঁড় করালেন, একটু অবাক হয়নিও। সবটাই যেন ওর আগে থেকে জানা ছিল, বরং পজিশন ঠিক করতে গিয়ে বিরক্ত তথাগতর হাত যখন তোরার শরীর ছুঁচ্ছিল, এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল ওর শরীরে মনে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কোনো হুঁশই ছিল না। উনি তখন নিজের মনে তোরার সুন্দর বিভঙ্গ দেখে নারীর শরীরের প্রত্যেকটা ভাঁজের অপার্থিব সৌন্দর্য ফুটিয়ে তুলছিলেন ক্যানভাসে। আর অপূর্ব বিভঙ্গে দাঁড়িয়ে থাকা নিবাবরণ তোরা ওনার স্পর্শে শিহরিত হতে হতে অনেক কষ্টে নিজেকে সংবরণ করে চুপচাপ দাঁড়িয়েছিল স্থানুবৎ। ছবি আঁকা শেষ হতেই স্থানকাল সব ভুলে সুতোহীন তোরাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, অসাধারণ তোরা, জাস্ট ফ্যাবুলাস। তুমি না থাকলে এত সুন্দর ছবি আমি আঁকতেই পারতাম না। ঈশ্বর তোমাকে অজন্তার আদলে এই জন্য নিজের হাতে তৈরি করেছেন। আর জানো তোরা, আমি খুব ভাগ্যবান তোমার মতো মডেল পেয়ে। এরপর তোরার হাত ধরে ছবিটার সামনে নিয়ে এসে বললেন, দেখো, আজ আরেকবার তোমার তুমিকে দেখো। তোমার মুখের আদল বদলালেও তোমার চোখ আর ঠোঁট একই রেখেছি। ওগুলো আমার ছবি আঁকার রসদ তোরা। এতক্ষণ এত কথা বললেও তথাগতর কোনো হুঁশই ছিল না তোরার পোশাকের ব্যাপারে।
আর সুতোবিহীন এক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা তোরা এখন তথাগতর শরীরী সংস্পর্শে এসে এক অদ্ভুত অস্থিরতা ছটফট করছিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ হুঁশ ফিরতে তথাগত বলে উঠল, সরি তোরা, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, যাও রেডি হয়ে নাও। এতটা অনুভূতিহীন মানুষ আগে কখনো দেখেনি তোরা, অথচ এই বাড়িতে থাকতে থাকতে কখন যে এই কঠিন মানুষটাকে ভালোবেসে ফেলেছে বোঝেইনি তোরা। কোনো কথা না বলে চুপচাপ পাশের ঘরে গিয়ে রেডি হয়ে বাড়ি চলে যায়ও। বিভিন্ন ভঙ্গিতে আঁকা অচেনা তোরার ছবি খুব তাড়াতাড়ি খ্যাতির শিখরে পৌঁছে দিল শিল্পী তথাগত দেবকে। বিভিন্ন এক্সিবিশনের সুবাদে বিখ্যাত তথাগত এখন আর্ট কলেজের প্রফেসর। তোরা ওনার সাফল্যকে ভাগ করে নিতে চাইলেও সে অধিকার তোরাকেও কখনোই দেননি। অবশ্য একেবারে নিরাশও করেননি, অনেকটা বাড়িয়ে দিয়েছেন ওর পারিশ্রমিকের অঙ্ক। তোরার অবশ্য পাওনার ঝোলাটা একেবারে খালি হয়নি। ওনার দেওয়া পারিশ্রমিকে এখন অভাব মিটেছে, সম্মানের সাথে বাঁচতে শিখেছে মানুষগুলো। আর তোরা প্রতিদিন মানুষটাকে দেখছে, ওনার সান্নিধ্যে সারাদিন কাটানোর সুযোগ পাচ্ছে, আর বারবার ওনার ছোঁয়ায় শিহরিত হচ্ছে ওর শরীর মন। এখন ওই ছেলেটাকে দেখলে অনুকম্পা ছাড়া আর কিছুই হয় না তোরার। আর ওই ছেলেটাও এক অদ্ভুত ভাবলেশহীন চোখে তাকিয়েই থাকে তোরার দিকে। তোরা ঠিক করলো একদিন ডেকে কথা বলে জানবো কি চায়। কথা না বলে চুপচাপ কি দেখে এভাবে। পরক্ষণেই তোরার পুরনো সত্তা জানিয়ে দিল ওর সামাজিক মর্যাদার কথা। একটা দীর্ঘশ্বাস নিজের মধ্যে চেপে রেখে নিজেকে আরো ডুবিয়ে দিল কাজে। সামনেই একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের ডেট থাকায় গত কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত তথাগত। কাজ শেষ হয়ে বাড়ি পৌঁছতে ওর দেরির খবর জানিয়ে আগাম তোরার মায়ের কাছে পারমিশন নিয়ে রেখেছে তথাগত। আর দেরি হওয়ায় তথাগতর গাড়ি বাড়িতে পৌঁছে দেয় তোরাকে। বিভিন্ন ভঙ্গিতে দাঁড়ানো তোরার শরীরী বিভঙ্গকে চোখের তারায় ফুটিয়ে তুলছে তথাগত। আর সেই ভঙ্গিমার দৃষ্টিতে প্রায় পলকহীন চোখে তাকিয়ে থাকতে হচ্ছে তোরাকে। নাওয়া খাওয়ার সময়ই নেই মানুষটার। আকাশটাকে যে ছুতেই হবে ওনাকে। একদিন যখন তথাগত স্বচ্ছ পোশাকের আড়ালে বিস্মিতা নারীর ছবি ফুটিয়ে তুলছিল ক্যানভাসে, তখন নিতাইদা বাইরে থেকে জানতে চাইল, তোমার ছাত্র এসেছে, পাঠাবো? ছবিতে মগ্ন তথাগত কোনো কিছু না ভেবেই বলার মিনিট পাঁচেকের মধ্যে যে এসে দাঁড়ালো, তাকে দেখে নিজের অবস্থার কথা ভেবে লজ্জিত না হয়ে বিস্ময় হতবাক হয়ে গেল। আর উল্টো দিকে থেকে ক্যানভাসের সামনে বসে থাকা আত্মপাগল মানুষটা বলে উঠল, এক্সিলেন্ট তোরা, এই এক্সপ্রেশনটাই চাইছিলাম এতক্ষণ। আর দরজার কাছে দাঁড়ানো ছেলেটা বোবায় পাওয়া মানুষের মতো বেরিয়ে গেলেও সেদিকে কোনো হুঁশই ছিল না তথাগতর। আর তোরা কিছু বলতে গিয়েও কথাটা গিলে নিয়ে একই রকম বিস্ফারিত চোখের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পরের দিনের এক্সিবিশনের জন্য এটাই শেষ কাজ হওয়ায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল তোরা। হাঁটতে হাঁটতে ভাবছিল, আজ একবার ওই ছেলেটাকে ডেকে কথা বলতে হবে। আমার পরিস্থিতিটা শুনলে নিশ্চয়ই আর খারাপ ভাববে না আমাকে। এসব ভেবে নিজেকে ওর মুখোমুখি দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে করতে কখন যে বড় বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনিও। অনেক লোকের চিৎকারে চমক ভাঙতেই দেখলো বাড়িটার সামনে বহু মানুষের ভিড়। বুকের ভেতরটা কেঁপে উঠল তোরার। পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে যেতে শুনল, আহারে, বাবা মায়ের একমাত্র ছেলে। বুকে পাথর চেপে রেখে আরও কিছুক্ষণ দাঁড়াতেও জানতে পারল বড় বাড়ির একমাত্র ছেলেটা হাতের শিরা কেটে শেষ করতে চেয়েছিল নিজের জীবনটা। এখন হাসপাতালে ওর জীবনটা জীবন মৃত্যুর সরু সুতোয় দুলছে। এই খবরটা সহ্য করতে পারলো না তোরা। কোনো রকমে বাড়ি ফিরে এসে বাথরুমে নিজের মুখোমুখি হতেই চোখের জল আর বাদ মানল না ওর। ঠিক সেই সময় দরজায় ধাক্কা দিয়ে মা বলে উঠল, তোরা, তোর স্যার ফোন করেছেন। কোনো রকমে চোখের জল মুছে ভিজে শরীরে বেরিয়ে এসে ফোনটা ধরে হ্যালো বলতেই শুনতে পেল, কংগ্রাচুলেশনস তোরা, তুমি চলে যাওয়ার পর আজকের ছবিটা দিল্লিতে একটা অনলাইন কম্পিটিশনে পাঠিয়েছিলাম, আর এই ছবিটা ফার্স্ট প্রাইজ পেয়েছে, যার পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা। তোরা, তুমি লাইনে আছো তো? তোরার চোখের জল তখন গাল বেয়ে নেমে ভিজিয়ে দিচ্ছিল ওর লুকোনো কান্নার সাক্ষী ফোনটাকে। কোনো রকমে কান্নায় জমে আসা গলা স্বাভাবিক অবস্থায় এনে অতি কষ্টে বলল, হ্যাঁ স্যার, শুনছি। ওকে, ভেরি গুড। শোনো তোরা, আরও একটা খবর আছে। এক অজানা আশঙ্কায় তোরার বুকটা কেঁপে কেঁপে উঠছিল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো,
কি খবর স্যার? ওর গলায় আশঙ্কার ছোঁয়া ছুঁয়েও গেল না মানুষটাকে, বরং আগের মতো একরাশ উচ্ছ্বাস গলায় মিশিয়ে বললেন, খবরটা হয়তো তোমাকে পরেই দিতাম, কিন্তু আর তো অপেক্ষা করা যাবে না। শোনো, তুমি বেরিয়ে যাওয়ার পরপরই আমার প্রিয় ছাত্র অনিমেষ, চিনতে পারছো? কোন অনিমেষ স্যার? আমি চিনতে পারছি না। ওহো, নামে চিনবে কেমন করে? ছবিটা আঁকাকালীন যে ছেলেটি এসেছিল, ও তো ভীষণ কাছের স্টুডেন্ট আমার। সে যাই হোক, ও ফোন করে এই ছবিটা চেয়েছে আমার কাছে, আর বলেছে সবচেয়ে বেশি মূল্য দেবে এটার জন্য। আমি যা চাইবো। আর আমি অনিমেষকে এত বড় আনন্দের খবরটা জানাতে ফোন করেছিলাম জানো। ওর বাবা বললেন ও একটু অসুস্থ, কিন্তু ছবিটা যখন ও কিনবে বলেছে, তখন যা পুরস্কার মূল্য তার থেকে আরও 2 লক্ষ টাকা বেশি দেবেন উনি। ভাবতে পারছো তোরা? জাস্ট ভাবো একবার, ইমাজিন ইমাজিন। তোরা আর কিছু ভাবতেই পারছিল না। এই অনুভূতিহীন মানুষটার প্রতি এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর। ভালোবাসা, বিস্ময়, ঘৃণা সব মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। হঠাৎই একটা অন্যরকম গলায় জিজ্ঞেস করলো, ওর কি হয়েছে আপনি জানতে চাননি স্যার? তথাগত এক ভাবলেশীন কণ্ঠে বলল, না, ওটা তো জিজ্ঞেস করিনি। ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। যেদিন ও ছবিটা নিতে আসবে সেদিনই না হয় জেনে নেব। নতুন করে আর অবাক হলো না ও, শুধু এক ব্যঙ্গ বিষণ্ণ গলায় বলল, ও যদি আর না আসে স্যার? আরে না না, তা কেন? ওর বাবা কনফার্ম করেছেন, আর যদিও না নেয় তাহলেও কোনো প্রবলেম নেই। আমার ছবি কেনার মানুষের অভাব হবে না, এটা জেনে রেখো। এসব বাদ দাও, আসল কথাটা শোনো। এই সাফল্যের অনেকটা পাওনা কিন্তু তোমারও, তাই পরের মান থেকে তোমার স্যালারি পুরো 50,000। আজ তোরার কাছে লক্ষ টাকার মূল্য মূল্যহীন। নিস্পৃহ গলায় বলল, ওই টাকাটার আমার কোনো প্রয়োজন নেই স্যার। কাল থেকে চাকরিটা আমি আর করছি না। আমার তো চাকরি পাওয়ার কোনো চিঠি ছিল না, তাই ছাড়ার জন্য বোধহয় চিঠি লাগবে না। ফোনের ওপারে থাকা অনুভূতিহীন মানুষটাকে এক মুহূর্তে আবেগ অনুভূতিহীন সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসতেই উনি বিস্ময়ে কিছু বলার উদ্যোগ করতেই তোরা বলল, চরম দুর্দিনে অনেক উপকার পেয়েছি আপনার কাছে, আমি সে ঋণ ভুলব না, কিন্তু চাকরিটা আমি আর করতে পারবো না। ভালো থাকবেন স্যার। ফোনটা টেবিলে রেখে বাথরুমে ঢুকে মাসখানেক আগে কেনা শাওয়ারটা খুলে ওর অঝোর ধারায় মিলিয়ে দিচ্ছিল বাঁধনহারা অশ্রুধারাকে। আর ফোনের ও প্রান্তে থাকা মানুষটা তখন রাগে ফোনটা ছুঁড়ে ফেলে দৌড়ে স্টুডিওর গিয়ে লণ্ডভণ্ড করে ফেলছিলেন স্বপ্নের সৃষ্টিগুলোকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।